হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু লাইফ কোচ। আজকের ক্লাসে আমি তোমাদের কাছে ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটাকে আমরা বলে থাকি আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, সেটা নিয়ে আলোচনা করব। ইকোনমিক্সের এই চ্যাপ্টারটি তোমাদের কাছে আপাত দৃষ্টিতে কঠিন মনে হতে পারে, কিন্তু আমার কথা বিশ্বাস করো, এর মতো সহজ চ্যাপ্টার ইকোনমিক্সে দুটি হয় না। এবং সত্যি তাই, ডাব্লিউবিসিএসেও এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে সেইগুলো খুব স্ট্রেট কাট, ঘুরিয়ে প্রশ্ন ডাব্লিউবিসিএসে আসতে সাধারণভাবে এই আনএমপ্লয়মেন্ট নামক চ্যাপ্টার থেকে দেখা যায় না। এখন আমরা ইদানিং দেখছি ডাব্লিউবিসিএসে ইকোনমিক্স বেসড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তবে মজার কথা হলো, এই আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব নামক চ্যাপ্টারটি থেকে যে ইকোনমিক্স বেসড কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, সেটা যে কবেকার ডেটা দিয়ে আসবে এবং কোন প্যারামিটার অনুযায়ী আসবে সেটা বোঝা খুবই দুষ্কর, এবং সেই কারণে ওই ধরনের প্রশ্ন ছেড়ে দেওয়া ভালো। কিন্তু সেটা খুব একটা বেশি দেখা যায় না ডাব্লিউবিসিএস। আবারও বলছি, এই চ্যাপ্টারটি থেকে কেবলমাত্র স্টেট কার্ড প্রশ্ন আসে। তবে এই চ্যাপ্টারটি থিওরি থেকেই কিন্তু অনেক প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায়। সেই কারণে চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে হবে, কারণ ইকোনমিক্স অত্যন্ত সহজ একটি সাবজেক্ট। তুমি যদি ইকোনমিক্সের কনসেপ্টগুলো ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমার কিন্তু নোটস তেমনভাবে আর পড়তে হয় না। এবং ইকোনমিক্সের সিলেবাসটাও বেশ ছোট। তোমরা অন্যান্য ক্লাসে দেখেছো ইকোনমিক্সের কনসেপ্টগুলো আমি কত সহজ করে বুঝিয়েছি। আজকের ক্লাসেও আমি খুবই সহজ করে আনএমপ্লয়মেন্টে যত জটিল কনসেপ্ট আছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো, এবং আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। মন দিয়ে ক্লাসটি শোনো। তো দেখো, আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব কি এটা বুঝতে গেলে আমাদের প্রথমে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন। একটা দেশের জনসংখ্যাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে লেবার ফোর্স বা শ্রম শক্তি, আর এক হচ্ছে নন লেবার ফোর্স বা অশ্রম শক্তি। লেবার ফোর্স বলতে আমরা কি বুঝি? 15 থেকে 59, মতান্তরে 15 থেকে 64। ভারত সরকারের ডেটা অনুযায়ী 15 থেকে 59 বছর বয়সী, আইএলওর ডেটা অনুযায়ী 15 থেকে 64 বছর বয়সী মানুষ যারা সক্রিয়ভাবে কাজ করছেন, অ্যাক্টিভলি কাজের সাথে যুক্ত আছেন, কিংবা কাজ করতে ইচ্ছুক এবং উপলব্ধ আছেন বা কাজের জন্য অ্যাভেলেবেল আছেন, সেই সমস্ত মানুষগুলোকে বলা হয় দেশের শ্রমশক্তির অংশ বা লেবার ফোর্স। পরীক্ষায় কি প্রশ্ন আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে এই যে লেবার ফোর্সের যে বয়সের প্যারামিটারটা সেটা কত। 15 থেকে 59 কিংবা 15 থেকে 64, দুটো একসাথে অপশানে কখনোই থাকবে না, যে কোনো একটা থাকবে। 64টা হলো আইএলওর ডেটা 15 থেকে 64, আর 59টা হলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের ডেটা। তাহলে ভালোভাবে বুঝে নাও, লেবার ফোর্স বলতে আমরা কি বুঝি। লেবার ফোর্স এমন সমস্ত মানুষদের নিয়ে তৈরি হয় যাদের বয়স 15 থেকে 59 বছর, যারা অ্যাক্টিভলি কাজ করছেন, অলরেডি কাজ না করলেও তারা কাজ করতে ইচ্ছুক এবং উপলব্ধ বা অ্যাভেলেবেল আছেন, তাদেরকে নিয়েই একটা দেশের লেবার ফোর্স বা শ্রমশক্তি গঠিত হয়। তাহলে অশ্রমশক্তি কারা? এর ঠিক উল্টোটা, অর্থাৎ খুব সিম্পল, যারা স্বেচ্ছায় কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, কিংবা এমন কোনো মানুষ যার পক্ষে কাজ করা এখন সম্ভব নয়, কাজের জন্য তিনি উপলব্ধ নন, নট অ্যাভেইলেবল, তাদেরকে আমরা লাগবো নন লেবার ফোর্সের মধ্যে। যেমন শিশু, প্রবীণ নাগরিক, ছাত্রছাত্রী, অথবা যারা স্বেচ্ছায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন, যেমন হোম মেকার, তাদেরকে আমরা সাধারণভাবে রাখবো নন লেবার ফোর্সের মধ্যে। যদিও হোম মেকার লেবার ফোর্সের মধ্যে থাকবে নাকি নন লেবার ফোর্সের মধ্যে থাকবে এই নিয়ে বিরাট বড় কন্ট্রোভার্সি আছে, তবুও প্রচলিত ধারণা অনুযায়ী, সমাজ রীতি অনুযায়ী আমি তোমাদের এই উদাহরণটা দিলাম। এবার বেকারত্ব কি সেটা এইবার জানবো। বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট হলো এমন একটি কর্মহীন অবস্থা, যেখানে কাজ নেই, সেই ধরনের অবস্থা, যেখানে একজন ব্যক্তি লেবার ফোর্সের সক্রিয় সদস্য,
তিনি প্রচলিত মজুরিতে বা প্রিভেইলিং ওয়েজ রেটে, বর্তমানে যে মজুরি আছে সেই মজুরিতেই তিনি কাজ করতে ইচ্ছুক আছেন, তিনি কাজ করতে ইচ্ছুক আছেন এবং সক্রিয়ভাবে তিনি কাজের সন্ধানও করছেন, সার্চিং ফর জব, কিন্তু তিনি কাজ পাচ্ছেন না, সেই ব্যক্তিকে আমরা বলবো বেকার এবং সেই অবস্থাকে আমরা বলবো বেকারত্ব। তাহলে একজন ব্যক্তি বেকার হওয়ার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সেই ব্যক্তি শ্রমশক্তির অংশ হবে, শ্রমশক্তির যে ক্রাইটেরিয়া তার মধ্যে পড়বে, কাজের জন্য তো উপলব্ধ হবেই, শ্রমশক্তির অংশ হওয়ার জন্য কাজ করতে ইচ্ছুক হবে, সক্রিয়ভাবে কাজ খুঁজবে, কাজ পাবে না, তখনই আমরা তাকে বলবো তিনি বেকার এবং এই অবস্থাটাকে আমরা আনএমপ্লয়মেন্ট বলে চিনে থাকি। এবার একটা ফর্মুলা দেখো, আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হুইচ ফর্মুলা ইজ ট্রু? আনএমপ্লয়মেন্ট রেট মানে আনএমপ্লয়েড ওয়ার্কার্স বাই টোটাল লেবার ফোর্স ইনটু 100, অর্থাৎ বেকারত্বের হার মানে বেকার কর্মীর সংখ্যা, আনএমপ্লয়েড ওয়ার্কার্স যতজন কর্মী বেকার আছে, কাজ খুঁজছে, কাজের জন্য উপলব্ধ কিন্তু কাজ পাচ্ছে না, বাই টোটাল লেবার ফোর্স বা মোট শ্রমশক্তি ইনটু 100%, এটাই আর কি আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হারের ফর্মুলা। এই ফর্মুলাটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব এমপ্লয়মেন্টের কিছু কি ইন্ডিকেটর আছে বা কর্মসংস্থানের কিছু মূল সূচক আছে, সেগুলো কি কি, এগুলো একটু বোঝা প্রয়োজন, কনসেপ্টটা ক্লিয়ার করা প্রয়োজন। এগুলোকে সাধারণভাবে আমরা এমপ্লয়মেন্ট মেট্রিক্স নামে চিনে থাকি, বা বাংলায় বললে কর্মসংস্থানের সূচক, যেগুলো দ্বারা কর্মসংস্থান পরিমাপ করা হয় সাধারণত। এক হচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা এলএফপিআর, বাংলায় বলে থাকি শ্রম শক্তিতে অংশগ্রহণের হার। মোট কর্মক্ষম জনসংখ্যার, যেটাকে ইংরেজিতে বলি ওয়ার্কিং এজ পপুলেশন, যে টোটাল ওয়ার্কিং এজ পপুলেশন আছে তার যত শতাংশ, যত পার্সেন্টেজ শ্রমশক্তি বা লেবার ফোর্সের অংশ, অর্থাৎ ওয়ার্কিং এজ যে পপুলেশন আছে টোটাল, তার যত পার্সেন্ট কাজ করছে বর্তমানে অ্যাক্টিভলি, কিংবা কাজের জন্য সন্ধান করছে এবং কাজের জন্য উপলব্ধ আছে, সেই রেটটাকে আমরা বলবো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা এলএফপিআর। একটু পরেই উদাহরণ দিলে একদম জলের মতো স্পষ্ট হয়ে যাবে কি জিনিস, ভালো করে শোনো। এরপর হচ্ছে ওয়ার্কার পপুলেশন রেশিও বা ডাব্লিউপিআর, শর্ট ফর্ম গুলো মনে রাখবে, বেশি কাজে লাগবে। এটাকে বাংলায় বলে থাকি কর্মী জনসংখ্যা অনুপাত, অর্থাৎ এই যে মোট কর্মক্ষম জনসংখ্যা বা ওয়ার্কিং এজ পপুলেশন যে টোটাল, তার যত শতাংশ, যত পার্সেন্টেজ বাস্তবে কোনো কাজে নিযুক্ত আছে বা অ্যাকচুয়ালি এমপ্লয়েড আছে, সেইটাকে আমরা বলি ওয়ার্কার পপুলেশন রেশিও বা ডাব্লিউপিআর। ভালো করে, এলএফপিআর মানে কি? এলএফপিআর মানে টোটাল যে ওয়ার্কিং এজ পপুলেশন আছে, কর্মক্ষম জনসংখ্যা আছে, তার যত শতাংশ শ্রমশক্তির অংশ, অর্থাৎ শ্রমশক্তির অংশ মানে তার মধ্যে যেমন সক্রিয়ভাবে কাজ করা, অ্যাক্টিভলি ওয়ার্কিং মানুষেরা থাকবে, ঠিক সেরকম ভাবে কাজের জন্য উপলব্ধ, কাজ খুঁজছেন, কাজ পাচ্ছেন না, সেই ধরনের মানুষেরাও থাকবে। কিন্তু ওয়ার্কার পপুলেশন রেশিও বা ডাব্লিউপিআর মানে কি? ওই মোট কর্মক্ষম জনসংখ্যার টোটাল ওয়ার্কিং এজ পপুলেশনের যত শতাংশ অ্যাকচুয়ালি এমপ্লয়েড আছেন, সক্রিয়ভাবে কাজ করছেন বর্তমানে, তাদেরকে নেওয়া হবে। আনএমপ্লয়মেন্ট রেট বা ইউআর বা বেকারত্বের হার বলতে কি বুঝি তার ফর্মুলাটা দেখিয়ে দিয়েছি। মোট শ্রমশক্তির বা মোট লেবার ফোর্সের যত শতাংশ মানুষ কাজ ছাড়া বা বেকার রয়েছেন, মোট শ্রমশক্তির কিন্তু মোট লেবার ফোর্সের যত শতাংশ মানুষ কাজ ছাড়া বা বেকার রয়েছেন। লেবার ফোর্স মানে কি? 15 থেকে 59 বছর, মতান্তরে 15 থেকে 64, অ্যাক্টিভলি কাজ করছে কিংবা কাজ করতে উপলব্ধ, কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পাচ্ছে না। এর মধ্যে যারা অ্যাক্টিভলি কাজ করছে তাদেরকে যেই বাদ দিয়ে দিলাম,
বাদ দিয়ে যখন আমরা একটা হিসাব বার করছি, রেট বার করছি, সেটাই হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, অর্থাৎ মোট লেবার ফোর্সের যত শতাংশ মানুষ কাজ ছাড়া বা বেকার রয়েছে তাদেরকে আমরা বলি, বা সেই হারটাকে, সেই রেটটাকে আমরা বলি বেকারত্বের হার, আর তাদেরকে আমরা বেকার বলি। এবার উদাহরণ দেখো, একদম সিম্পল উদাহরণ, এই উদাহরণটা বুঝলেই তোমাদের সমস্ত এই যে জটিল কনসেপ্ট এলএফপিআর, ডাব্লিউপিআর, ইউআর এগুলো ক্লিয়ার হয়ে যাবে। খুব সিম্পল। ধরে নাও একটা গ্রামে মোট ওয়ার্কিং এজ পপুলেশন হচ্ছে 1000 জন। মোট ওয়ার্কিং এজ পপুলেশন, কাজ করতে পারে কর্মক্ষম মানুষ 1000 জন। এর মধ্যে 300 জন হলেন ছাত্রছাত্রী বা গৃহবধূ, যারা এই মুহূর্তে কোনো কাজ করতে চান না। ক্লিয়ার? কোনো কাজ করতে চান না, নন লেবার ফোর্স। বাকি 700 জন মানুষ কাজ করছেন অথবা কাজের খোঁজ করছেন, অর্থাৎ লেবার ফোর্স। এই 700 জন হলেন ওই গ্রামের টোটাল শ্রমশক্তি বা লেবার ফোর্স, যেটা বললাম। এইবার ওই 700 জনের মধ্যে 600 জন অ্যাক্টিভলি কাজ করছেন, 100 জন কাজ খুঁজছেন কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছেন না, অর্থাৎ কাজের সন্ধান করা সত্ত্বেও কর্মহীন বা বেকার বা জবলেস বা আনএমপ্লয়েড। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিরকম হবে? এলএফপিআর ইকুয়াল টু কি হবে? এলএফপিআর মানে হবে যে শ্রমশক্তি বা লেবার ফোর্স বাই টোটাল জনসংখ্যা ইন্টু 100% আর কি। তো শ্রমশক্তি হচ্ছে 700 জন যারা কাজ করছেন বা কাজ খুঁজছেন, টোটাল হচ্ছে 700 জন যারা কাজ করতে চান। সিম্পল ভাষায় 300 জন তো কাজ করতে চান না, তাদের তো শ্রমশক্তির মধ্যে থাকবে না। তাহলে 700 জন হচ্ছে শ্রমশক্তি। মোট জনসংখ্যা 1000 জন, 700/1000 ইন্টু 100% 70%। অর্থাৎ এই এলএফপিআর বোঝাচ্ছে কাজের প্রতি অর্থনীতির আগ্রহ বা ইচ্ছা কতটা রয়েছে। এলএফপিআর 70% মানে কি? 70% মানে আমরা বুঝতে পারছি যে ওই দেশের বা ওই অর্থনীতির বা ওই সমাজের 70% মানুষ কাজ করতে চায়। এবার হচ্ছে বেকারত্বের হার বা ইউআর, তার ক্যালকুলেশনটা কিরকম হবে? বেকার যতজন আছে বাই শ্রমশক্তি, বেকার যতজন আছে বাই টোটাল জনসংখ্যা না, কিন্তু বেকার যতজন আছে বাই শ্রমশক্তি ইন্টু 100। দেখো তোমরা ফর্মুলাটা দেখো, একটু আগে আমরা লিখেছিলাম না, আনএমপ্লয়েড ওয়ার্কার্স বাই টোটাল লেবার ফোর্স। টোটাল জনসংখ্যা কিন্তু নয়, আমরা অনেকে গুলিয়ে ফেলি যে টোটাল জনসংখ্যা, তা কিন্তু নয়, টোটাল লেবার ফোর্স। তো সেই মেথড, এই ক্যালকুলেশন, 100 জন ছিল বেকার, কাজ খুঁজছে কিন্তু কাজ পাচ্ছে না টোটাল শ্রমশক্তির, আর টোটাল শ্রমশক্তি হলো 700 জন। 100/700 ইন্টু 100% অর্থাৎ 14.28% প্রায়। অর্থাৎ যারা কাজ চাইছেন তাদের কাজ প্রদানে অর্থনীতির যে ব্যর্থতা সেটা নির্দেশ করে এই বেকারত্বের হার। ক্লিয়ার হয়ে গেছে তো? এলএফপিআর কি, ডাব্লিউপিআর কি, ওয়ার্কার পপুলেশন রেশিও, এবং তার সাথে ইউআর কি। দেখো একদম সহজ, আর কঠিন মনে হচ্ছে এই জিনিসগুলো? এবার আর কঠিন মনে হবে না কিন্তু, কারণ আমি বারবার বলছি মন দিয়ে শোনো। এরপর হচ্ছে, এগুলো তো দেখলাম কিছু ম্যাট্রিসেস, কিছু ইন্ডিসেস বা ইন্ডিকেটর। এবার আমরা দেখব আমাদের ভারতে আনএমপ্লয়মেন্ট মেজারমেন্টের জন্য কি কি মেথড ব্যবহার করা হয় বা ভারতে বেকারত্বের পরিমাপ কিভাবে করা হয়। বর্তমানে ভারতে বেকারত্বের পরিমাপ বা মেজারমেন্ট অফ আনএমপ্লয়মেন্ট কাজটি করে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা MOSPI এর অধীনে থাকা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা NSO। পরীক্ষায় এটাই প্রশ্ন আসে যে বর্তমানে যে আনএমপ্লয়মেন্ট মেজার করা হয় আমাদের ভারতে, সেটা কোন মিনিস্ট্রি করে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা MOSPI, এবং তার আন্ডারে থাকা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস বা NSO করে। এবার এখানে একটা ঘটনা ঘটেছে, ছোট্ট ঘটনা। 2019 সালে NSSO আর CSO এই দুটোকে একত্র করে তৈরি করা হয়েছে NSO। তার আগে NSO ছিল না, তার আগে CSO সাধারণভাবে বলা হতো, যে এই মেথড মানে আনএমপ্লয়েড ক্যালকুলেট করতো। কিন্তু 2019 সালে NSSO আর CSO কে একসাথে মার্চ করে দেওয়া হয়েছে, মার্চ করে NSO তৈরি করা হয়েছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। তো তারাই এখন মূলত আনএমপ্লয়মেন্ট ক্যালকুলেট করে ইন্ডিয়ায়। কোনো ব্যক্তির কাজের অবস্থা, যেটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভিটি স্ট্যাটাস,
সেটা নির্ধারণ করার জন্য এনএসও তিনটে রেফারেন্স পিরিয়ড ব্যবহার করে, অর্থাৎ তিনটে আলাদা আলাদা টাইম ফ্রেম ব্যবহার করে। এই তিনটে আলাদা আলাদা টাইম ফ্রেম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কোন কোন টাইম ফ্রেম একটু দেখে নি। প্রথম, ইউজুয়াল প্রিন্সিপাল অ্যান্ড সাবসিডিয়ারি স্ট্যাটাস বা ইউপিএসএস। এটা মানে কি? নামটা শুনে তো কঠিন মনে হচ্ছে, মানে বুঝিয়ে দেবে, একদম স্পষ্ট হয়ে যাবে। এখানে লেখাও আছে খুব সুন্দর করে। কোনো ব্যক্তি যদি সার্ভের ঠিক আগের, অর্থাৎ যেদিন সার্ভে করা হচ্ছে তার ঠিক আগের 365 দিনের মধ্যে বা 1 বছরের মধ্যে অন্তত 30 দিন, অন্তত ভালোভাবে শুনবে শব্দটা, অন্তত মিনিমাম 30 ডেজ কিংবা তার বেশি সময় ধরে কোনো অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকেন, তবে এই পদ্ধতিতে তাকে এমপ্লয়েড বা নিযুক্ত বলে ধরা হয়। এটি মূলত দীর্ঘমেয়াদী কর্মসংস্থান বা লং টার্ম এমপ্লয়মেন্ট পরিমাপ করে। সিম্পল করে বলে দিই, ইউপিএসএস বলতে আমরা কি বুঝি। ধরে নাও আজকে সার্ভে করা হচ্ছে, আজকের ঠিক আগের দিন থেকে 1 বছর, অর্থাৎ যেদিন সার্ভে করা হচ্ছে তার ঠিক আগের দিন থেকে 365 দিন, এই পিরিয়ডের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি অ্যাটলিস্ট 30 ডেজ কিংবা তার বেশি সময় ধরে কোনো কাজ করে, তাহলে তাকে এমপ্লয়েড হিসাবে চিহ্নিত করা হবে, অন্যথায় তাকে বেকার বা আনএমপ্লয়েড হিসাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ এখানে যে টাইম ফ্রেম সেটা হচ্ছে 365 দিন এবং তার মধ্যে মিনিমাম 30 দিন বা অ্যাটলিস্ট 30 ডেজ, এইটুকুনি মনে রাখবে, এইটুকুনি প্রশ্ন আসবে। এটা মূলত লং টার্ম এমপ্লয়মেন্টে পরিমাপ করে, কারণ 1 বছর। টাইম ফ্রেমটা কি? সার্ভে যেদিন হচ্ছে তার ঠিক আগের দিন থেকে 365 দিন, তার মানে 1 বছর। এই কারণে লং টার্ম বলা হচ্ছে। এরপর হচ্ছে কারেন্ট উইকলি স্ট্যাটাস বা সিডব্লিউএস। একটা হচ্ছে ইউপিএসএস আর একটা হচ্ছে সিডব্লিউএস। সার্ভে যেদিন করা হচ্ছে ঠিক তার আগের দিন থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ 1 সপ্তাহ, 7 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্তত 1 দিনের জন্য কমপক্ষে অ্যাটলিস্ট 1 আওয়ার কাজ করে থাকেন, তবে তাকে এমপ্লয়েড হিসাবে গণ্য করা হয়। ইউপিএসএস সার্ভের আগের 365 দিন, অ্যাটলিস্ট 30 ডেজ। সিডব্লিউএস সার্ভের আগের 7 দিন, 1 উইক এবং অ্যাটলিস্ট 1 ডে 1 আওয়ার। একদিনের জন্য, অন্তত একদিনের জন্য কমপক্ষে 1 ঘন্টা যদি কাজ করে থাকে, তাকেই বলে দেওয়া হবে সে নাকি কাজে নিযুক্ত। কি মজার হিসাব, তাই না? তো দেখো এখানে একটা মজা যেটা হলো, সেটা হচ্ছে ইউপিএসএস পদ্ধতিতে বেকারত্বের হার বা আনএমপ্লয়মেন্ট রেট সর্বদা কিন্তু সিডব্লিউএস হারের চেয়ে কম হয়। কেন কম হয়? ইউপিএসএস পদ্ধতিতে যেটা লং টার্মে হিসাব করা হয়, সেটাই যে 7 দিন, এর থেকে কম হয় বেকারত্বের হার। কেন কম হয়? তার কারণ হচ্ছে 1 সপ্তাহের তুলনায় সম্পূর্ণ 1 বছরের মধ্যে একজন ব্যক্তির কাজ খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কাজ খুঁজতে তো একটা টাইম লাগে, তো 1 সপ্তাহে একজন ব্যক্তি কাজ খোঁজার সম্ভাবনা যা থাকে, তার তুলনায় 1 বছরের মধ্যে তার কাজ খোঁজার সম্ভাবনা বেশি থাকে। সব থেকে মজাটা হলো যে 1 বছরের মধ্যে হে যদি 30 দিন কাজ করে অ্যাটলিস্ট, তাহলে বলে দেবে সে নাকি এমপ্লয়েড। কি মজা, অবাক লাগে শুনতে, কিন্তু কিছু করার নেই, মানতে হবে। এরপর হচ্ছে কারেন্ট ডেইলি স্ট্যাটাস বা সিডিএস। এখানে রেফারেন্স পিরিয়ড হলো সার্ভের ঠিক আগের দিন, ওই জন্য ডেইলি। তো উইকলি যেটা 7 দিন, ইউপিএসএস 365 দিন, আর ডেইলি সার্ভের ঠিক আগের দিন। এইবার এই সার্ভের ঠিক আগের দিন কোনো ব্যক্তি এমপ্লয়েড হবে তখনই যদি ওই ব্যক্তি সেই দিনে অন্তত 4 ঘন্টা কাজ করে থাকে। যদি ওই ব্যক্তি সেই দিনে অন্তত 4 ঘন্টা কাজ করে থাকে, তবেই তাকে এমপ্লয়েড বলা হবে। এবার হাফ এমপ্লয়েড থেকে কখন বলা হবে? যদি 1 ঘন্টার বেশি কাজ করে কিন্তু 4 ঘন্টার কম কাজ করে সার্ভের ঠিক আগের দিন, তাহলে তাকে হাফ এমপ্লয়েড বলা হবে। এরপর হচ্ছে বেকার, তাকে কখন বলা হবে? একজন ব্যক্তি যিনি সেই দিনে এমনকি 1 ঘন্টার জন্য কোনো গেইনফুল ওয়ার্ক পাননি, তাকে বলা হবে বেকার। তবে আনএমপ্লয়মেন্ট যে রেট, সেটা বের করা
সব থেকে নিখুঁত হয় এই সিডিএস মেথডে বা কারেন্ট ডেইলি স্ট্যাটাস মেথডে। কারণ এই মেথডটা তাও দেখো তুমি যুক্তি দিয়ে বোঝাতে পারবে, কিন্তু আমাদের যে ওই বিশেষ করে ইউপিএসএস ছিল সেটাকে তো যুক্তিতে সাধারণ মানুষের লজিকে মানে ঠিক মতো যায় না, এটা বুঝতেই পারছো। আমি এই বিষয়ে বেশি কিছু বলছি না কারণ সেগুলো পরীক্ষার জন্য অতটা প্রয়োজন না। তাহলে এই তিনটে মেথড তোমাদের বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? এনএসও যে তিনটে মেথড ব্যবহার করে, ইউপিএসএস টাইম ফ্রেমটা মনে রাখবে, আর একটা হচ্ছে কারেন্ট উইকলি স্ট্যাটাস সিডাব্লিউএস, আর একটা হচ্ছে সিডিএস বা কারেন্ট ডেইলি স্ট্যাটাস। ইউপিএসএস 365 দিন, অ্যাটলিস্ট 30 ডেজ, সিডাব্লিউএস 7 দিন, অ্যাটলিস্ট 1 ডে 1 আওয়ার, আর আমাদের সিডিএস বা কারেন্ট ডেইলি স্ট্যাটাস হচ্ছে সার্ভের ঠিক আগের দিন এবং অ্যাটলিস্ট 4 আওয়ার্স। এইবার দেখো পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা পিএলএফএস সম্পর্কে আমরা জানবো। পুরনো 5 বছর অন্তর হওয়া সার্ভেগুলোর তুলনায় আরো ঘন ঘন এবং সময় উপযোগী অর্থাৎ ফ্রিকোয়েন্ট অ্যান্ড টাইমলি তথ্য প্রদানের উদ্দেশ্যে এনএসওই করেছে 2017 সালের এপ্রিলে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে বা পিএলএফএস চালু করে। এর আগে 5 বছর অন্তর অন্তর ডেটা দেয়া হতো, যেটাকে বলা হতো কুইনকুয়েনিয়াল সার্ভে। তো সেগুলো থেকে আরো ভালো করে যাতে ডেটা পাওয়া যায়, ফ্রিকোয়েন্ট হয়, টাইমলি হয়, সেই কারণে এনএসও 2017 সালে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে চালু করে। এর উদ্দেশ্য কি ছিল? প্রতি 3 মাসের বা কোয়ার্টারলি স্বল্প সময়ের ব্যবধানে এবং পাশাপাশি অ্যানুয়ালি বা বার্ষিক ভিত্তিতে অর্থাৎ কোয়ার্টারলি এবং অ্যানুয়ালি কর্মসংস্থান আর বেকারত্বের সূচকগুলি অর্থাৎ এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইন্ডিকেটরস যেমন ইউআর, ডাব্লিউপিআর, এলএফপিআর পরিমাপ করা বা অনুমান করা। তাহলে এই যে পিএলএফএস পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে কেন চালু করা হয়েছিল? যাতে ওই ইন্ডিসেস গুলো পড়িয়েছিলাম এলএফপিআর, ডাব্লিউপিআর, ইউআর, এগুলো ভালোভাবে ক্যালকুলেট করা যায়, অনেক ফ্রিকোয়েন্টলি ক্যালকুলেট করা যায়। এর আগে 5 বছর অন্তর অন্তর হতো, কিন্তু এখন কোয়ার্টারলি হয় 3 মাস অন্তর এবং অ্যানুয়ালি হয় বছরেও হয়। এইবার এটা যেটা পরীক্ষায় আসবে না, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়, কারণ মনে রাখতে পারবে না 100%, কিন্তু বোঝার সুবিধার জন্য বর্তমানে ভারতে বেকারত্বের অবস্থা কি বা এনএসও কি বলছে সেইটা বোঝানোর সুবিধার জন্য আমি এটা জাস্ট ইনক্লুড করেছি নোটের মধ্যে, তোমরা যাতে বুঝতে পারো। তো অক্টোবর থেকে ডিসেম্বর 2025 পিএলএফএস তার রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি এলএফপিআর 15 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের মধ্যে সামগ্রিক এলএফপিআর বৃদ্ধি পেয়ে 55.8% হয়েছে, অর্থাৎ শ্রমশক্তিতে অংশগ্রহণ বেড়েছে। ফিমেল এলএফপিআর এরও একটা আপওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি। 15 বছর বা তার বেশি বয়সী মহিলাদের সামগ্রিক এলএফপিআর বৃদ্ধি পেয়ে 34.9%-এ দাঁড়িয়েছে। এরপর হচ্ছে ডাব্লিউপিআর রাইজ ইন ওয়ার্কফোর্স, কতজন অ্যাক্টিভলি কাজ করছে। 15 বছর বা তার বেশি বয়সীদের সামগ্রিক ডাব্লিউপিআর বেড়ে 53.1% হয়েছে। টোটাল লেবার ফোর্সের 53.1% হয়েছে। গ্রাম্য অঞ্চলে পুরুষ আর মহিলা উভয় ক্ষেত্রেই ডাব্লিউপিআর এর একটা স্টেডি আপওয়ার্ড ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গ্রামের লোক বেশি খাটছে, বেশি এমপ্লয়েড হচ্ছে শহরের লোকের তুলনায়। এবার হচ্ছে বেকারত্বের হার, আনএমপ্লয়মেন্ট রেট বা ইউআর। গ্রাম আর শহর উভয় ক্ষেত্রেই বেকারত্বের হার হ্রাস পেয়েছে বা ডিক্লাইন হয়েছে, অর্থাৎ বলছে বেকারত্ব নাকি কমে গেছে। গ্রামাঞ্চলে 4% আর শহরাঞ্চলে 6.7% নাকি বেকারত্ব অবস্থান করছে, অর্থাৎ 100 জনের মধ্যে 96 জনই নাকি কাজ করছে। এরপর হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট বা স্বনির্ভর কর্মসংস্থান। গ্রামাঞ্চলে 63.2%, শহরাঞ্চলে 39.7%। উভয় ক্ষেত্রেই সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ নিজে নিজে কিছু করার প্রবণতা সেটা নোটিসেবল ইনক্রিজ হয়েছে, উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটা সত্যি, এখন কিন্তু অনেকেই যখন চাকরি বাকরি পাচ্ছে না তখন সেলফ এমপ্লয়েড হয়ে উঠছে এবং তার ট্রেন্ডও প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পাচ্ছি।
সেক্টরাল কনসেন্ট্রেশন অফ ওয়ার্কফোর্স যদি দেখি, রুরাল এরিয়ায় বা গ্রামাঞ্চলে বেশিরভাগ কর্মী এখনো মূলত কৃষি ক্ষেত্রে নিযুক্ত রয়েছেন 58.5%। এটা তো বরাবরই ভারতের একটা ট্রেন্ড যে গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই কৃষি ক্ষেত্রে কাজ করে এবং তাদের মধ্যে ডিসগাইজড এমপ্লয়মেন্ট দেখতে পাওয়া যায়। এরপর হচ্ছে আরবান এরিয়া, শহরাঞ্চল। তো সেখানে টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, সেবা প্রদানকারী যে সমস্ত সেক্টর আছে সেগুলো অনেক স্থিতিশীল হয়েছে এবং প্রভাবশালী অবস্থানে রয়েছে, যেখানে শহরাঞ্চলে 61.9% কর্মী নিযুক্ত আছে। তাহলে শহরাঞ্চলে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ মানুষ, এই যে আমি যেরকম পড়াই, হসপিটালিটি, এই ধরনের সার্ভিস বা টার্সিয়ারি সেক্টরের সাথে নিযুক্ত আছে 60% মানুষ, আর গ্রামের বেশি মানুষ এগ্রিকালচারাল সেক্টরের সাথে নিযুক্ত আছে। এবার আমরা দেখব আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ডাব্লিউবিসিএস এখান থেকেই স্টেট কার্ড প্রশ্ন মূলত আসে, সেটা হলো বেকারত্বের প্রকারভেদ বা টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আনএমপ্লয়মেন্টের প্রকারভেদগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে দেখবো আমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বা চক্রাকার বেকারত্ব বলতে আমরা কি বুঝি। দেখো, কোনো দেশের অর্থনীতি বা কোনো বিজনেস যদি এরকম ঊর্ধ্বমুখী হয়েই শুধু চলে যায়, সেটা একটা অস্বাভাবিক বিজনেস, সেটা তার স্বাভাবিক গ্রাফ নয়। যে কোনো স্বাভাবিক গ্রাফ কিরকম দেখতে হয়, কখনো সেটা উঠবে, কখনো সেটা নামবে, তারপর আবার উঠবে, তারপর নামবে, তারপর আবার উঠবে। এটাকে বলা হয় অর্থনীতির স্বাভাবিক গ্রাফ বা বিজনেসের স্বাভাবিক গ্রাফ। সহজ ভাষায় বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। এবার যখন ব্যবসা উঠছে, অর্থনীতি উঠছে, তখন অর্থনীতির এক্সপেনশন হচ্ছে এবং হাই ডিমান্ডও থাকছে অর্থনীতিতে কাজের লোকের, তখন কর্মসংস্থান বৃদ্ধি পেয়ে গেল। কিন্তু ঠিক তারপরেই তো আবার ডাউনফল হবে অর্থনীতির। ডাউনফল যখন হলো বা মন্দা যখন হলো, যেটাকে বলা হয় রিসেশন, তখন অ্যাগ্রিগেট যে ডিমান্ড সেটা ডিক্লাইন করে বা সামগ্রিক যে চাহিদা কর্মসংস্থানে সেটা ডিক্লাইন করে। অর্থাৎ কোম্পানিগুলো তখন কর্মসংস্থান করে না বেশি, লোক নেয় না বেশি, যার ফলে মানুষ কাজ হারায়। যেমন 2008 সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দা বা গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস যখন হয়েছিল, কোম্পানিগুলো লোক ছাঁটাই করে দিয়েছিল, কিন্তু তারপর কি অর্থনীতি আর দাঁড়ায়নি? অর্থনীতি আবার দাঁড়িয়েছে। তো এই কারণেই বলছি এটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। বিজনেসের যে চক্রাকার নিয়ম, সেই নিয়মেই এখানে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট হয়। বিজনেস যখন ভালো চলে, অর্থনীতি যখন ভালো চলে, তখন স্বাভাবিকভাবেই আনএমপ্লয়মেন্ট কমে যায়। অর্থনীতি যখন খারাপ চলে, বিজনেসে মন্দা দেখা দেয়, রিসেশন হয়, তখন লোক ছাঁটাই হয় এবং তখন আলটিমেটলি আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়, অনেক লোক কাজ হারায়। এবার হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্ট বছরের একটা নির্দিষ্ট সময়ে ঘটে। এই ধরো যারা ট্রাভেলিং বিজনেসের সাথে জড়িত, মানুষ সবসময় দার্জিলিংয়ে ট্রাভেল করতে যায় তা তো নয়, বছরের একটা নির্দিষ্ট সময়ে যায়, তাহলে বাদবাকি সময়গুলো তাদের ব্যবসা মন্দা যায়। অর্থাৎ এটা মরশুমের উপর ভিত্তি করে নির্ধারিত হয়, এই কারণে এটাকে বলা হয় মরশুমি বেকারত্ব। স্পেসিফিক টাইম অফ দ্য ইয়ার এটা ঘটে। এটি সবচেয়ে বেশি দেখা যায় কৃষি ক্ষেত্রে, বীজ বোনা আর ফসল কাটার মধ্যবর্তী সময়। কি করবে মানুষ তখন? পর্যটন শিল্পে, ট্যুরিজমে এবং অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে কোনো একটা পার্টিকুলার ফল সেটা যে সময় হবে সেই সময়ই তার থেকে আয় করা যাবে, বাদ বাকি সময় সেই ফলটা তো চাইলেও হবে না, তাহলে তখন সাধারণভাবে বেকার থাকতে হচ্ছে। অর্থাৎ সিম্পল ভাষায় সিজনের উপর ভিত্তি করে, স্পেসিফিক টাইম অফ দ্য ইয়ারের উপর ভিত্তি করে যখন বেকারত্ব হয় সেটাকে বলা হয় সিজনাল আনএমপ্লয়মেন্ট। এবার হচ্ছে কাঠামোগত বেকারত্ব বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। যখন অর্থনীতির মূল কাঠামোতে বা ইকোনমির বেসিক স্ট্রাকচারে চাহিদার ধরন বা ডিমান্ড প্যাটার্নে দীর্ঘমেয়াদী পরিবর্তনের ফলে বেকারত্ব দেখা দেয়, তখন তাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। যেমন মূলত দক্ষতার অভাব, মিসম্যাচ অফ স্কিলস ভারতে আছে, বা প্রযুক্তিগত পরিবর্তনের কারণে এটি ঘটে থাকে। যেমন কম্পিউটার বা এআই এর আগমনের কারণে চাকরি হারানো। এটা কিসের জন্য হচ্ছে? প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে। কম্পিউটারও যখন এসেছিল তখন বহু লোককে চাকরি হারিয়েছিল, প্রযুক্তিগত পরিবর্তন হয়েছিল, কারণ অর্থনীতির যে স্ট্রাকচার সেটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অর্থনীতির যে বেসিক স্ট্রাকচার
সেটাই চেঞ্জের ফলে যখন ডিমান্ড প্যাটার্নে পরিবর্তন আসে এবং লং টার্মে একটা আনএমপ্লয়মেন্ট দেখা দেয়, সেটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসে এই যে কম্পিউটার বা এআই আসলো, এসে যে আনএমপ্লয়মেন্ট তৈরি হলো, এটা কিসের উদাহরণ বা কোন ধরনের আনএমপ্লয়মেন্টের উদাহরণ? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের উদাহরণ। ক্লিয়ার? এবার হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। খুব মজার জিনিস, এটা একটা টেম্পোরারি আনএমপ্লয়মেন্ট, কিন্তু অস্থায়ী বেকারত্ব, এটা চিরস্থায়ী নয়। ধরে নাও কোনো একটা ব্যক্তি যখন কোনো কাজ ছেড়ে দিয়ে অন্য একটা কাজ খুঁজছে, ধরে না আমি আজকে কোচিং করছি, কোচিং ছেড়ে দিলাম, কোচিং ছেড়ে দিয়ে আমি ভাবছি কোনো একটা ব্যবসা করব, মাঝখানে একটা টাইম পিরিয়ড আমাকে বেকার হয়ে থাকতে হবে। তো এই যে একটা কাজ ছেড়ে দিয়ে আমি যখন অন্য কাজ খুঁজছি, তার মাঝে যে সময়টা বেকার হয়ে কাটাতে হচ্ছে, এই বেকারত্বকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। মূলত দুটো কাজের মধ্যবর্তী সময়ের ব্যবধান বা টাইম গ্যাপ বিটুইন টু জবস। এরপর হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। খুব ভয়ঙ্কর জিনিস ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, ভারতে প্রচুর পরিমাণে দেখা যায় এবং এখান থেকে ডাব্লিউবিসিএস এ বেশি প্রশ্ন আসে। যখন কোনো কাজে রিয়ালিটির চেয়ে বেশি মানুষ নিযুক্ত থাকে, যতজন নিযুক্ত থাকা প্রয়োজন তার থেকে বেশি মানুষ নিযুক্ত আছে কোনো কাজে, ক্লিয়ার? তখন এই বেকারত্ব দেখা যায়। যদি কিছু কর্মীকে সরিয়েও নেওয়া হয় এই কাজ থেকে, যে কাজে অতিরিক্ত লোক নিযুক্ত আছে, তবুও ওই কাজের মোট উৎপাদনে বা টোটাল আউটপুটে কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ এখানে যে অতিরিক্ত শ্রমিকরা থাকে তাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো হয়। পরীক্ষায় প্রশ্ন আসে কোন ধরনের আনএমপ্লয়মেন্টে শ্রমিকদের বা লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো হয়, সেটা হচ্ছে এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্টে। ভারতীয় কৃষিক্ষেত্রে এবং পারিবারিক ব্যবসায় ব্যাপকভাবে এটা প্রচলিত। এবার এখানে আমাদের কিছু জিনিস জানতে হবে, পরীক্ষা একবার প্রশ্ন এসেছিল যে এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বা ছদ্ম বেকারত্ব এর ধারণাটা প্রথম কে দিয়েছিলেন? জোয়ান রবিনসন বা জন রবিনসনও কেউ কেউ বলে থাকে, এবং পরবর্তীকালে রাগনার নার্স্ক এটাকে আরো ডেভেলপ করেছিলেন। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো বা আমাদের ভারতের মতো যে সমস্ত দেশ বর্তমানে ডেভেলপমেন্ট করছে আস্তে আস্তে, এই ধরনের উন্নয়নশীল দেশগুলোয় কৃষিক্ষেত্রে এটা যে ব্যাপকভাবে প্রচলিত, এটা প্রমাণ করেছিলেন রাগনার নার্স্ক। আমাদের ভারতে কিন্তু ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট প্রচুর পরিমাণে দেখা যায়, কারণ আমরা দেখেছি ভারতে হয়তো ওই চাষের জমিটায় 3 জন কাজ করলেই হয়ে যায়, কিন্তু যেহেতু পরিবারে 6 জন আছে, 6 জন মিলেই কাজ করছে, ওই 3 জন না থাকলেও চলতো, এক্সট্রা 3 জন, মার্জিনাল প্রোডাক্টিভিটি তাদের জিরো, তারা আয় কম হচ্ছে কারণ আয়টা এখন বন্টন হচ্ছে। তো এটাকেই বলা হয় ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। এবার দেখো আরেকবার সহজ করে দিই, থিওরি অনেক পড়লে সহজ করে বোঝায় কি কি প্রশ্ন আসবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যদি সাধারণ বিজনেস সাইকেল পরিবর্তনের ফলে যে আনএমপ্লয়মেন্ট দেখা দেয়, অর্থনীতির ওঠানামার কারণে যে আনএমপ্লয়মেন্ট দেখা দেয়, সেটাকে কি বলা হয়? উত্তর দেবে তোমরা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বেসিক স্ট্রাকচার অফ দ্য ইকোনমি বা কাঠামোগত পরিবর্তনের ফলে, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে যদি কোনো আনএমপ্লয়মেন্ট তৈরি হয়, সেটাকে কি বলবে? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন আনএমপ্লয়মেন্ট স্পেসিফিক টাইমের উপর নির্ভর করে হয়, বছরে একটি নির্দিষ্ট সময় হয়, মৌসুমের উপর ভিত্তি করে হয়, তুমি বলবে সিজনাল আনএমপ্লয়মেন্ট। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন আনএমপ্লয়মেন্টের লেবারদের, মানে কোন ধরনের আনএমপ্লয়মেন্টে লেবারদের মার্জিনাল প্রোডাক্টিভিটি জিরো হয়, তুমি বলবে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ভারতের এগ্রিকালচারাল সেক্টরে সবচেয়ে বেশি কোন ধরনের আনএমপ্লয়মেন্ট প্রচলিত? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। দুটো জবের মাঝে যে গ্যাপ, সেই টাইমটা যে আনএমপ্লয়মেন্ট চলে, সেটাকে আমরা কি বলে ক্লাসিফাই করতে পারি? উত্তর হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এবার হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্ট মানে কি? ভারতে প্রচুর দেখতে পাই এটাও, এমন একটা পরিস্থিতি যেখানে কোনো ব্যক্তি তার দক্ষতার নিচের স্তরে অর্থাৎ বিলো দেয়ার স্কিল লেভেল কাজ করছে, অথবা ফুল টাইম কাজের ইচ্ছা থাকা সত্ত্বেও পার্ট টাইম কাজ করতে বাধ্য হয়। চোখের সামনে কত দেখতে পাও ভাবো। পিএইচডি করেছো, চাকরি করছো ক্লার্কের, তো এটাকে তো আন্ডার এমপ্লয়মেন্টই বলা হয়। ফুল টাইম কাজ চাইছো, পাচ্ছ না, বাধ্য হয়ে পার্ট টাইম কাজ করছো, টিউশনি করছো পার্ট টাইম, আন্ডার এমপ্লয়মেন্টই বলা হয়।
এবার একটা ইম্পর্টেন্ট নোট দেখো, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট এই দুটো যদি তুমি একটা সামেশন করো বা যোগ করো এই দুটোকে, তবে আমরা ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট পেয়ে থাকি। অর্থাৎ ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট এবং স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের সমষ্টিকে বেকারত্বের স্বাভাবিক হার বলা হয়। অর্থাৎ এটা স্বাভাবিক, এটা অসুবিধাজনক কিছু নয়। এটা এটা একটা সুস্থ আর ক্রমবর্ধমান অর্থনীতিতেও অর্থাৎ হেলদি গ্রোয়িং ইকোনমিতেও সবসময় বিদ্যমান থাকে। ফ্রিকশনালটা সবসময় থাকে, এমনকি স্ট্রাকচারালটাও সবসময় থাকে। এআই আসবে, পরে আরো কিছু উন্নত প্রযুক্তি আসবে, কিছু লোক কাজ হারাবে, তা হবেই, থাকবেই। এবার আমরা দেখব ভারতে আনএমপ্লয়মেন্টের যে কারণগুলো আছে, রিজনস ফর আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। প্রথম হচ্ছে জনসংখ্যার চাপ। জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তার তুলনায় কর্মসংস্থান কম হচ্ছে, এটা একটা আনএমপ্লয়মেন্ট বৃদ্ধির কারণ। দুই হচ্ছে স্কিল মিসম্যাচ। আমাদের যুব সমাজের মধ্যে স্কিল সেরকম ভাবে নেই, যেটা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল স্কিল, এবং তার সাথে সাথে রিসেন্ট স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে যুব সমাজ হোয়াইট কলার জব করতে বেশি আগ্রহ তাদের ব্লু কলার জবের তুলনায়। অর্থাৎ এই সরকারি চাকরি করব, কেরানির চাকরি করব, সেটাও একটা প্রবলেম আনএমপ্লয়মেন্টে। জবলেস গ্রোথ। ভারতে যদিও ধারাবাহিকভাবে একটা জিডিপি বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই অনুপাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এটাকে বলা হয় গ্রোথ হচ্ছে কিন্তু জবলেস গ্রোথ হচ্ছে। এরপর হচ্ছে এগ্রিকালচারাল ডিপেন্ডেন্সি অ্যান্ড সিজনাল এমপ্লয়মেন্ট। এগ্রিকালচারাল সেক্টর যেটা দেখতে পাই, এটার আমি এক্সপ্লেন করছি না, বুঝে গেছো। টেকনোলজিক্যাল ডিসরাপশন, প্রযুক্তিগত পরিবর্তন। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে, এআই আসছে, কম্পিউটার আসছে, নতুন নতুন প্রযুক্তি হচ্ছে। জেন্ডার ডিসপ্যারিটি। আমাদের ভারতের সোশ্যাল নর্মসে আমরা প্রচুর পরিমাণে কিন্তু জেন্ডার ডিসপ্যারিটি দেখতে পাই, এবং এই জেন্ডার ডিসপ্যারিটির ফলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ করতে দেয়া হয় না। এই জেন্ডার ডিসপ্যারিটিও আমাদের আনএমপ্লয়মেন্টের একটা বিরাট বড় কারণ ভারতবর্ষে। এইবার আমরা দেখব গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে বেকারত্ব দূরীকরণে। 1 নম্বর, ভিবিজি রামজি অ্যাক্ট 2025, এর আগে নাম ছিল মনরেগা, নাম শুনেছো নিশ্চয়ই। 2025 সালের ডিসেম্বরে এই আইনটি গ্রামীণ উন্নয়নকে বিকশিত ভারত 2047 সালে হবে তার লক্ষ্যের সাথে যুক্ত করতে পুরনো মনরেগা কাঠামোকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করেছে বা রিপ্লেস করেছে। এখানে যে এমপ্লয়মেন্ট গ্যারান্টিটা দেওয়া হয়েছে সেটা এনহ্যান্স আগের তুলনায়। গ্রামীণ পরিবারগুলির জন্য যাদের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ মানে আনস্কিল কায়িক শ্রম দিতে ইচ্ছুক, তাদের প্রতি আর্থিক বছরে মানে অ্যানুয়াল ইয়ারে মজুরি ভিত্তিক কর্মসংস্থানের, যেটাকে আমরা ওয়েজ এমপ্লয়মেন্ট বলি, তার আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। এইটুকুনি মনে রাখবে, মনরেগা 100 দিন ছিল, এখন 125 দিন হয়েছে। এবং এগ্রিকালচারাল পজ নতুন অ্যাড করা হয়েছে, বাধ্যতামূলক 60 দিনের বিরতি বা 60 ডে পজ চালু করা হয়েছে। এরপর হচ্ছে রিভাইজ ফান্ডিং প্যাটার্ন। আগে যে ফান্ডিংটা ছিল সেটা রিভাইজ করা হয়েছে। এটি কেন্দ্র রাজ্যের তহবিল ভাগাভাগির কাঠামোকে সাধারণত 60-40 রেশিওয় পুনর্গঠিত করেছে আগের মডেল থেকে। আগের মডেলে কিন্তু কেন্দ্র অদক্ষ মজুরি খরচের 100% বহন করতে, এখন কিন্তু 60-40 রেশিও, কেন্দ্র 60, স্টেট 40। এবং ইনফ্রাস্ট্রাকচারে ফোকাস করা হয়েছে। 2 নম্বর, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টারের এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা পিএমইজিপি। নন ফার্ম সেক্টর এবং মাইক্রো এন্টারপ্রাইজ প্রতিষ্ঠার মাধ্যমে যাতে সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ে, সেই কারণে একটা ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম চালু করা হয়েছে। এবং এটা খাদি আর ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন বা কেভিআইসি দ্বারা বাস্তবায়িত হয়। আপডেটেড লিমিট, উৎপাদন ক্ষেত্র বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য এই প্রকল্পের আন্ডারে সর্বাধিক ব্যয় সীমা 50 লক্ষ টাকা এবং পরিষেবা ক্ষেত্রের জন্য 20 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। সার্ভিস সেক্টরের জন্য 20 লক্ষ টাকা আর ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য 50 লক্ষ টাকা। এরপর হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা পিএমকেভিওয়াই 4.0। এটা মূলত ইন্ডাস্ট্রি 4.0 সাথে সামঞ্জস্য রেখে তৈরি, এবং এর ফলে যাতে মানুষজন এআই সম্পর্কে আরো উৎসাহিত হয়, এআই সম্পর্কে আরো স্কিলড হয়, রোবোটিক্স, মেকানিক্স, 3D প্রিন্টিং
এবং ড্রোনের মতো আধুনিক কোর্সগুলো যাতে আরো বেশি করে প্রচলিত হয় মানুষের মধ্যে, সেগুলোর উপর ফোকাস করা হয়েছে। এরপর হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা বা DDU-GKY, এগুলো নিজেরা নোট পড়লেও বুঝতে পারবে, জাস্ট আলোচনা করে দিচ্ছি। এটি সাধারণভাবে জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে পরিচালিত একটা প্লেসমেন্ট যুক্ত দক্ষতা উন্নয়ন উদ্যোগ, অর্থাৎ প্লেসমেন্ট লিঙ্ক স্কিল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। 15 থেকে 35 বছর বয়সী দরিদ্র পরিবারের গ্রামীণ যুবকদের লক্ষ্য করে তৈরি, যাতে তাদের নিয়মিত মাসিক মজুরি সহ টেকসই অর্থাৎ সাস্টেনেবল এবং ফর্মাল সেক্টর জবে নিযুক্ত করা যায়। এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ বা ELI স্কিম, যেটা রিসেন্ট বাজেটে বলা হয়েছে, অর্থাৎ ফার্স্ট টাইম যারা ফর্মাল সেক্টরে যোগদান করছে সেই কর্মীদের জন্য 1 মান্থ ওয়েজ সাবসিডির মতো সুবিধা প্রদান করেছে এবং নিয়োগকর্তা আর কর্মী উভয়কে EPFO প্রদান করে, মানে EPFO যে কন্ট্রিবিউশন সাপোর্ট সেটা প্রদান করে, যা বিশেষভাবে ম্যানুফ্যাকচারিং সেক্টর কর্মসংস্থানের সৃষ্টিকে ত্বরান্বিত করবে বলে মনে করা হচ্ছে। এগুলো তোমরা নিজেরা দেখবে, বুঝে যাবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। কিছু সময় কিছু স্কিম জেনে রাখতে হয় আনএমপ্লয়মেন্টের কাছে, এই 5টা স্কিম জেনে রাখলে আমার মনে হয়েছে ভালো হবে, সেই কারণে আমি এটা দিয়েছি। কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ নয়, এগুলো বোঝাও কোনো প্রবলেমেটিক কিছু নয়। আমি আরেকবার বলে দিই আনএমপ্লয়মেন্টের গুরুত্বপূর্ণ কি কি আজকে আমরা পড়লাম, ভালো করে শোনো। প্রথমে আমরা দেখেছি লেবার ফোর্স এবং নন লেবার ফোর্স কাকে বলে। আনএমপ্লয়মেন্ট রেটের ফর্মুলা দেখেছি, আনএমপ্লয়েড ওয়ার্কার্স বাই টোটাল লেবার ফোর্স ইন্টু 100%। এরপর আমরা কি এমপ্লয়মেন্ট ইন্ডিকেটর দেখেছি, যেখানে LFPR দেখেছি, WPR দেখেছি, UR দেখেছি। এরপর আমরা দেখেছি আনএমপ্লয়মেন্ট যে মেজার করা হয় ভারতে সেটা করে NSO, এবং সেখানে 3টে পদ্ধতি, একটা হচ্ছে UPSS, 3টে টাইম ফ্রেম, 3টে রেফারেন্স পিরিয়ড, আর একটা হচ্ছে CWS, আর একটা হচ্ছে CDS। এর মধ্যে সব থেকে নিখুঁত হচ্ছে CDS। তারপর আমরা দেখেছি PLFS 2017 থেকে চালু করা হয়েছে। এরপর আমরা দেখেছি সবথেকে গুরুত্বপূর্ণ পার্টটা, সেটা হচ্ছে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। অর্থনীতির ওঠানামার উপর নির্ভর করে যে আনএমপ্লয়মেন্ট, সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলে থাকি। স্পেসিফিক টাইম অফ দ্য ইয়ারে যে আনএমপ্লয়মেন্ট হয় সেটাকে সিজনাল আনএমপ্লয়মেন্ট বলে থাকি। কাঠামোগত পরিবর্তনের ফলে যে আনএমপ্লয়মেন্ট হয় সেটাকে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলে থাকি। একটা কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ পাওয়ার মাঝে যে গ্যাপটা থাকে সেই কারণে যে আনএমপ্লয়মেন্ট হয় সেটাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলে থাকি। এগ্রিকালচারাল সেক্টরে মার্জিনাল প্রোডাক্টিভিটি যখন লেবারদের জিরো হয় তখন যে আনএমপ্লয়মেন্ট হয় তখন সেটাকে আমরা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলে থাকি। এছাড়া এরপরে যা যা দিয়েছি সেগুলো এক্সট্রা, তোমাদের বোঝার সুবিধার জন্য নোট পড়লেই বুঝতে পারবে। এবার তোমরা WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করো, দেখো অলরেডি মুখস্থ হয়ে গেছে, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো অলরেডি মুখস্থ হয়ে গেছে, অলরেডি বুঝে গেছো। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।